দেশের প্রতিটি মানুষ পরিবর্তন চায়, ট্যাবের জাতীয় সম্মেলনে বললেন তারেক রহমান। গণতন্ত্রের ভিত শক্তিশালী করার তাগিদ। স্থানীয় সরকার পর্যায় থেকে শুরু করে জাতীয় পর্যায় পর্যন্ত এবং অবশ্যই দলের ভেতরে সকল পর্যায়ে সকল ইউনিট পর্যায়ে পর্যায়ক্রমিকভাবে আমাদেরকে চেষ্টা করে গড়ে তুলতে হবে। গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যায় সবশেষ আসামি শহীদুল কিশোরগঞ্জ থেকে গ্রেফতার। ৮ জনই পেশাদার অপরাধী চক্রের সদস্য, জানালো পুলিশ। নির্বাচনের সময় আইন শৃঙ্খলার যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত কমিশন, জানালেন সিইসি। রংপুরে কর্মকর্তাদের সাথে মতবিনিময়। যারা আগে এই ধরনের সাথে জড়িত ছিল তাদেরকে যথাসম্ভব ব্যবহার না করার বিষয়টি আমরা চিন্তা করছি। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছে আমি ছোয়া খন্দকার। আর এতক্ষণ শিরোনাম দেখছিলেন। দেশের মানুষ পরিবর্তন চায়, তাই দেশ ও রাজনৈতিক দলের অভ্যন্তরে গণতন্ত্র চর্চার তাগিদ দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, সব ক্ষেত্রে সঠিক ও স্বচ্ছ ব্যবস্থা গড়ে তোলা গেলে জবাবদিহিতা ও গ্রহণযোগ্যতা অর্জন সম্ভব। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের কাউন্সিল অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। আর ওষুধ শিল্প বন্ধ হওয়ার উপক্রম হবে এমন সব নীতি প্রণয়ন থেকে অন্তর্বর্তী সরকারকে সরে আসার আহ্বান জানান বিএনপি মহাসচিব। রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুলে একদিকে ভোট চেয়ে লিফলেট বিতরণ, আরেকদিকে নানা পরিষদের নামে স্লোগান। দেয়ালে ঝুলছে বিভিন্ন প্রার্থীর পরিচিতি সম্বলিত ফেস্টুন। এ যেন চিরচেনা নির্বাচনী পরিবেশের আগেই আরেক ভোটের উত্তাপ। দীর্ঘ ৬ বছর পর আয়োজন করা হয় বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ড্যাবের কাউন্সিল। প্রায় ৩,০০০ কাউন্সিলরের এই সংগঠনের নির্বাচনে লড়াই করছে সাবেক ২ সভাপতি একেএম আজিজুল হক ও হারুন আল রশিদের নেতৃত্বে ২ প্যানেল। ভোটের আগে সাধারণ সভায় বিএনপি মহাসচিব বলেন, পারস্পরিক হিংসায় ধ্বংস হয়ে যাচ্ছে দেশের বিভিন্ন সেক্টর। সমালোচনা করেন দেশের ওষুধ শিল্প নিয়ে সরকারের উদ্যোগের। বর্তমান সরকারের যিনি সহকারী উপদেষ্টা আছেন চিকিৎসা স্বাস্থ্য মন্ত্রণালয়ে, তিনি এমন কতগুলো ব্যবস্থা আইন দিচ্ছেন যাতে করে ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হচ্ছে। অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কথা বলেন গণতন্ত্র ও আইনের শাসন নিয়ে। বলেন, এতদিন নানা সীমাবদ্ধতার কারণে দলের অভ্যন্তরে গণতন্ত্রের চর্চা করতে পারেনি বিএনপি। ৫০ বছরেও বেশি সময় হয়েছে আমরা হাঁটি করেও বারে বারে বাধাগ্রস্ত হয়েছি গণতান্ত্রিক প্রক্রিয়াকে চালু করতে। গণতন্ত্রের ভিতকে ধীরে ধীরে আমাদেরকে মজবুত করে গড়ে তুলতে হবে। সেটি বাংলাদেশের সকল পর্যায়, স্থানীয় সরকার পর্যায় থেকে শুরু করে জাতীয় পর্যায় পর্যন্ত এবং অবশ্যই দলের ভেতরে সকল পর্যায়ে সকল ইউনিট পর্যায়ে পর্যায়ক্রমিকভাবে আমাদেরকে চেষ্টা করে গড়ে তুলতে হবে। তিনি বলেন, সংস্কারের ৯৯%ই বিএনপির ৩১ দফায় রয়েছে। ক্ষমতা এলে সবাইকে নিয়ে সংস্কার প্রক্রিয়া শেষ করবে তার দল। এই যে যত রিফর্ম নিয়ে কথা হচ্ছে তার 99% রিফর্ম এই প্রস্তাবনাগুলো জাতির সামনে আজকে থেকে প্রায় ২.৫ বছর আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতির সামনে উপস্থাপন করেছিল। আমরা যদি একটি সঠিক স্বচ্ছ সিস্টেম ধীরে ধীরে গড়ে তুলতে পারি তাহলে আমরা একটি অ্যাকাউন্টেবিলিটি গড়ে তুলতে পারবো। আসুন না, আমরা জানি সব সমস্যার সমাধান হবে না, তারপরেও চেষ্টা তো করি, শুরু তো করি। এ সময় খালেদা জিয়ার চিকিৎসায় দেশের চিকিৎসকদের অসামান্য অবদানের কথা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করেন তারেক রহমান। আমরা তো অন্তত শুরু করি। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। প্রক্রিয়ার যে প্রসেসটি, ছিনতাই চেষ্টার ভিডিও ধারণ করার কারণেই সাংবাদিক তুহিনকে হত্যা করে অপরাধী চক্র, জানিয়েছেন জিএমপির কমিশনার ডক্টর মোহাম্মদ নাজমুল করিম খান। হত্যাকাণ্ডে জড়িত ৮ আসামি গ্রেফতারের পর সংবাদ সম্মেলনে কথা জানান তিনি। তুহিনকে সুরক্ষা দিতে ব্যর্থ হওয়ায়
ক্ষমা প্রার্থনা করে 15 দিনের মধ্যে চার্জশিট দেওয়ার আশ্বাস দেন জিএমপি কমিশনার। তিনি বলেন, জুলাই আন্দোলনে গাজীপুরে অনেক কারখানা বন্ধ হয়ে যাওয়ায় বেকারত্ব বেড়েছে, এর ফলে এলাকায় অপরাধও বেড়েছে। গতরাতে গাজীপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সাংবাদিক তুহিন হত্যায় সরাসরি জড়িত ফয়সাল ওরফে কেটু মিজান, তার স্ত্রী গোলাপী, স্বাধীন, আলামিন, হাসান, শাহজালাল ও সুমনকে গ্রেফতার করা হয়। ছিনতাই দেখে ফেলা 24 ঘন্টার মধ্যে সর্বোচ্চ এফোর্ট দিয়ে সকলকেই, একজন আসামি ছাড়া সকলকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি এবং আমি বিশ্বাস করি প্রত্যেকেই ক্যাপিটাল পানিশমেন্ট হওয়া উচিত। ইনশাল্লাহ আমরা এভিডেন্স আদালতে উপস্থাপন করব এবং 1 সপ্তাহের মধ্যে চার্জশিট দেওয়ার চিন্তা করছি পিএম রিপোর্ট পাওয়ার সাপেক্ষে। এর আগে সকালে গাজীপুরের র্যাব 1 জানায় সংঘবদ্ধ চক্রের ছিনতাই দেখে ফেলায় কুপিয়ে হত্যা করা হয় সাংবাদিক তুহিনকে। গতরাতে অন্যতম আসামি স্বাধীনকে মহানগরীর শিববাড়ি এলাকা থেকে গ্রেফতারের পর এই তথ্য জানায় র্যাব। স্বাধীন এই হত্যার সাথে সরাসরি জড়িত ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বাধীন ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলেও জানায় র্যাব। আসলে এলাকা হতে গ্রেফতার করেছি। শিববাড়ি মোড় এলাকার অভিযান চালিয়ে আসামি স্বাধীনকে গত 8 আগস্ট 25 তারিখ 2025 রাত্রে গ্রেফতার করতে সক্ষম হয়। স্বাধীনকে জিজ্ঞাসাবাদে উক্ত হত্যাকাণ্ডের ঘটনার সাথে জড়িত থাকার কথা সে স্বীকার করেছে। তদন্ত এখনো চলমান রয়েছে। আমার মনে হয় যে যথাসময়ে এগুলো সব জানা যাবে। নির্বাচন এগিয়ে আসার সাথে সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে। ভোটে আইন শৃঙ্খলার যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত কমিশন, একথা বলেছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। সকালে রংপুরে নির্বাচন কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন তিনি। বলেন, বিগত নির্বাচন প্রক্রিয়ার সাথে যারা জড়িত ছিলেন তাদের যথাসম্ভব বাদ দিয়ে নতুন কর্মকর্তা সংযুক্ত করা হবে। জাতির কাছে দেয়া প্রধান উপদেষ্টা সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি রক্ষা করতেই ইসি কাজ করছে বলে জানান সিইসি। এরই মধ্যে নির্বাচনী প্রচারণায় AI এর ব্যবহার মোকাবেলায় উদ্যোগ নেওয়া হয়েছে, আর ভোটের 2 মাস আগে তফসিল ঘোষণা করা হবে জানায় প্রধান নির্বাচন কমিশনার। এখন বাকি আল্লাহর ইচ্ছা। এখন আপনাদের সবাই সহযোগিতা, আস্তে আস্তে দেখবেন ইলেকশনের তারিখ দিনক্ষণ গণে আস্তে আস্তে ইনশাল্লাহ আমার বিশ্বাস অবস্থার আরো উন্নতি হবে। ইট ইজ আন্ডার আওয়ার অ্যাক্টিভ কনসিডারেশন যে আমরা যারা আগে এই ধরনের সাথে জড়িত ছিল তাদেরকে যথাসম্ভব ব্যবহার না করার বিষয়টি আমরা চিন্তা করছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধ ইস্যুতে হল প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সঙ্গে বৈঠক করেছেন উপাচার্য ডক্টর অধ্যাপক নিয়াজ আহমেদ খান ও প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ। দুপুরে এই বৈঠক শুরু হয়। এর আগে ঢাবি শাখা ছাত্রদলের বিভিন্ন হল ইউনিটে আহ্বায়ক কমিটি ঘোষণার প্রতিবাদে শুক্রবার দুপুর থেকে উত্তপ্ত হয়ে ওঠে ক্যাম্পাস। পরে দিবাগত রাত 12টার পর মিছিল নিয়ে টিএসসির রাজু ভাস্কর্যে একত্রিত হন বিভিন্ন হলের শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা হলে ছাত্র রাজনীতি বন্ধের দাবি জানান। শিক্ষার্থীদের তোপের মুখে হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকবে বলে মৌখিকভাবে জানিয়ে দেন উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। পরে প্রক্টর সাইফুদ্দিন আহমেদ স্পষ্টভাবে ঘোষণা দেন যে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে প্রকাশ্য ও গুপ্ত রাজনীতি নিষিদ্ধ থাকবে। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণার সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করেছে ছাত্রদল। বলছে, ছাত্রদলের জনপ্রিয়তা দেখেই কারো উস্কানিতে আবাসিক হলে রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। অন্যদিকে শিবিরের পক্ষ থেকে জানানো হয়, হলগুলোতে রাজনীতি না থাকার সুপারিশ আগে থেকেই করে এসেছে সংগঠনটি। হল এলাকায় শিবিরের কোনো রাজনীতিও নেই বলে দাবি করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে অধ্যাদেশ 1973 সালের, সেখানে কারোর রাজনৈতিক কিংবা সামাজিক অধিকার ক্ষুণ্ণ করার এখতিয়ার কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের নাই। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জানতে চাইব তারা কোন এখতিয়ার বলে এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করছে। আমরা বিশ্ববিদ্যালয় হল এরিয়ায় আমাদের কোনো ধরনের রাজনৈতিক কর্মসূচি পরিচালনা করি নাই। আমরা আমাদের সকল ধরনের রাজনৈতিক কর্মসূচি সাধারণত টিএসসি, মধুর ক্যান্টিন বা বিশ্ববিদ্যালয়ের অন্য মূল যে প্লেস, সেই প্লেসগুলো কেন্দ্রিক পরিচালনা করেছি। পার্বত্য অঞ্চল নিয়ে আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে।
সেই পরিকল্পনার অংশ হিসেবে বাংলাদেশের ভূখণ্ডকে ব্যবহার করতে চায় তারা। অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। দুপুরে সিরডাপে আদিবাসী ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং জাতীয় নিরাপত্তা শীর্ষক গোল টেবিল আলোচনায় তিনি এই অভিযোগ করেন। বলেন, যেন জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র কাজ করতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। বলেন, ফ্যাসিবাদ বিরোধী ঐক্য নষ্ট হলে দেশের জন্য হুমকি তৈরি হবে। আলোচকরা বলেন, আদিবাসীরা ভিন্ন নয় বাংলাদেশ থেকে, তাই বাঙালি আদিবাসী পার্থক্য না করে অখণ্ড বাংলাদেশ ও সার্বভৌমত্বে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান তারা। অবশ্যই সেই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। কিন্তু হিল ট্র্যাক্স নিয়ে একটি আন্তর্জাতিক পরিকল্পনা বিভিন্ন সময় থেকে চালু আছে এবং সেটা অনেক পুরনো। সেই বিষয়ে আমাদেরকে সজাগ থাকতে হবে। আমাদের মধ্যে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে কোনো রকমের কোনো ষড়যন্ত্র কার্যকর না হতে পারে সেজন্য সবাইকে, যারা সচেতন মহল, তাদের সবাইকে চেষ্টা চালাতে হবে। গণঅভ্যুত্থানের 1 বছরেও দেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাথে রাষ্ট্রের বিমাতাসুলভ আচরণের কোনো পরিবর্তন হয়নি। আন্তর্জাতিক আদিবাসী দিবসের আলোচনায় এই অভিযোগ করেছেন বক্তারা। শহীদ মিনারে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ আদিবাসী ফোরামের পক্ষ থেকে তাদের অধিকার, সাংবিধানিক স্বীকৃতি, পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন সহ 7 দফা দাবি তুলে ধরা হয়। বক্তারা অভিযোগ করেন, জুলাই অভ্যুত্থানের পর বৈষম্যহীন রাষ্ট্র গঠনের কথা বলা হলেও নতুন বাংলাদেশ বিনির্মাণে নৃগোষ্ঠীদের উপেক্ষা করা হচ্ছে। বৈষম্য নিরসনের বদলে নৃগোষ্ঠী নিপীড়নের শিকার হচ্ছে। সংবিধানে আদিবাসীদের স্বীকৃতি দিতে হবে। আমি দাবি করতে চাই, পার্বত্য শান্তি চুক্তি হলো, কেন সেইটা এখনো বাস্তবায়নের পথে আমরা হাঁটতে পারলাম না? আদিবাসীদের অধিকার, সকল আদিবাসীদের অধিকার আদায় করেই ছাড়বো। আজকে না হয় কালকে, কালকে না হয় পরশু। আদিবাসীদের উপর সকল নিপীড়ন, নির্যাতন বন্ধ করা সহ সকল মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। গাজীপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে ফাউকাল এলাকায় একটি কালভার্টের পাশে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ গিয়ে উদ্ধার করে। মরদেহটি ময়না তদন্তের জন্য তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের নাম পরিচয় এখনও পাওয়া যায়নি। তার পরিচয় ও মৃত্যু রহস্য উদ্ঘাটনে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। যে সকল স্থলবন্দর দিয়ে তেমনভাবে আমদানি রফতানি হয় না সেগুলো বন্ধ করে দেয়া হবে জানিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা ডক্টর এম শাখাওয়াত হোসেন। সকালে হিলি স্থলবন্দর পরিদর্শন করেন তিনি। এ সময় উপদেষ্টা বলেন, 24টি বন্দরের মধ্যে 8টি বন্ধ করার পরিকল্পনা করা হয়েছে। এরই মধ্যে 4টি বন্ধও করা হয়েছে। বাকি 20টি বন্দর রয়েছে, যার মধ্যে কার্যকর আছে 12 থেকে 14টি। এসব বন্দর থেকে কোনো আয় হচ্ছে না বলে জানান উপদেষ্টা। কার্যকর ও বড় বন্দরগুলোকে আধুনিকায়ন করা হচ্ছে জানিয়ে বলেন, কিছু নদী বন্দর বেসরকারি খাতে পরিচালনার জন্য দেওয়ার চেষ্টা চলছে। এর আগে তিনি বন্দরের সভাকক্ষে কাস্টমস বন্দর কর্তৃপক্ষ ও ব্যবসায়ীদের সাথে বৈঠক করেন। এ সময় ব্যবসায়ীরা বন্দরের রাস্তাঘাট সংস্কার, ওয়্যারহাউস, অবকাঠামো উন্নয়ন সহ বন্দরে যেসব জটিলতা রয়েছে সেগুলো তুলে ধরেন ও এর সমাধান চান উপদেষ্টার কাছে। 20টা পোর্ট যদি আমি বলি, 20টা পোর্টের মধ্যে কার্যকর হতো 12টা 14টার বেশি নাই। তো এইসব পোর্ট আধুনিকায়ন করে কি হবে? 1 পয়সা যেখানে হয়তো সারা বছরে 10,000, 15,000, 20,000, 30,000 টাকা আর্ন হয়, খরচ হচ্ছে তার সাথে আরও বেশি। ওগুলো তো যেগুলো কার্যকরী পোর্ট, বড় পোর্ট, সেগুলো আধুনিকায়ন হচ্ছে। রাজশাহী নাটোরে 25টি প্রকল্প ও মিনি স্টেডিয়াম উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সকালে রাজশাহীর সার্কিট হাউসে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে বাস্তবায়নাধীন 12টি প্রকল্প উদ্বোধন করেন তিনি। পরে যান নাটোর সদর উপজেলার কানাইখালীতে, উদ্বোধন করেন মিনি স্টেডিয়াম। সেখান থেকেই ভার্চুয়ালি দেশের বিভিন্ন স্থানে আরও 13টি মিনি স্টেডিয়ামের উদ্বোধন করেন আসিফ মাহমুদ। বিকেলে রাজশাহী বিভাগীয় স্টেডিয়াম পরিদর্শন শেষে ঢাকায় ফিরবেন।
আগামী নির্বাচন জুলাই সনদের অধীনে হতে হবে এই দাবি জানিয়েছে এবি পার্টি। দলের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ বলেন, জুলাই সনদের আইনি বাস্তবায়ন থাকতে হবে। সকালে জুলাই ঘোষণাপত্র, সনদ ও নির্বাচন নিয়ে প্রেস ব্রিফিংয়ে এই দাবি জানায় দলটি। আসাদুজ্জামান ফুয়াদ অভিযোগ করেন, ঘোষণাপত্র কিছু দলকে খুশি করা হয়েছে। আওয়ামী লীগের বয়ান দিয়ে এই ঘোষণাপত্র শুরু করে ২৪-এর অভ্যুত্থানকে খাটো করা হয়েছে। তিনি বলেন, নির্বাচন যত এগিয়ে আসবে তত বাড়বে নির্বাচন কেন্দ্রিক সহিংসতা। আর নির্বাচন কমিশন যে গতিতে এগোচ্ছে সেটা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন এবি পার্টির সাধারণ সম্পাদক। এই নির্বাচনটা জুলাই সনদের অধীনে হতে হবে এবং এই জুলাই সনদের একটা আইনি ভিত্তি থাকতে হবে, যে এটাকে ভিত্তি করেই সংবিধান যতটুকু থাকবে অতটুকু থাকবে, এটার সাথে যেটা যাবে না সংবিধানের সেই ধারাগুলো বাতিল হয়ে যাবে অথবা সাসপেন্ডেড হয়ে যাবে। নেক্সট পার্লামেন্ট সেটা ডিসাইড করবে কি হবে না হবে। আগামীর বাংলাদেশে মসজিদ কমিটি হবে রাজনৈতিক প্রভাব মুক্ত, এমন ঘোষণা দিয়েছেন ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। মসজিদ কমিটির স্বৈরাচারী আচরণ বন্ধে মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা প্রস্তুত করা হয়েছে বলেও জানান তিনি। এটি শিগগিরই মন্ত্রণালয় থেকে গেজেট আকারে প্রকাশ করা হবে। সকালে রাজধানীর বিএমএ মিলনায়তনে আয়োজিত শানে শাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের জাতীয় কনফারেন্সে অংশ নেন ধর্ম উপদেষ্টা। জানান, বায়তুল মোকাররম মসজিদ সংস্কারে ১৯০ কোটি টাকা বরাদ্দ করেছে সরকার, তবে মূল কাঠামো ঠিক রেখে সৌন্দর্য বর্ধন ও মেরামতের কাজ করা হবে। তিনি আরও বলেন, নতুন বাংলাদেশে ইমাম খতিবদের তুচ্ছ তাচ্ছিল্যের সুযোগ নেই। পরে সংগঠনের নেতৃবৃন্দ বেতন ভাতা বৃদ্ধি সহ ১১ দফা দাবি তুলে ধরেন। বায়তুল মোকাররমের জন্য ১৯০ কোটি টাকা আমি বরাদ্দ করিয়েছি। ১৯০ কোটি টাকা মূল কাঠামো ঠিক রেখে টাকা ছাড় হয়ে যাচ্ছে, আমি উদ্বোধন করতে যাব। এটাকে অরিজিনাল কাঠামো ঠিক রেখে বিউটিফিকেশন করে যাব।